हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आजकेर भिडियोते तोमादेर संगे शेयर करब सेट 6 किछु गुरुत्वपूर्ण कोश्चेन आंसर आलोचना करब। तो आज के आमी एकटा भिडियो दिएछि सेखानेও किन्तु नदिया डिस्ट्रिक्टेर तोमरा देखते पेले प्रतिटी ब्लक थेके किन्तु तोमादेर रिक्रुटमेंट शुरू हये गेल एबं तोमादेर नियोग बिज्ञप्तिও जारी हये गेছে सेटा सम्पर्कित आलोचना करे दिएछि। तो सामने तोमादेরও एग्जाम हबे, तो आशा करछि तोमादेर सामनेर एग्जामके भित्ति करे आजकेर जे कोश्चेन आंसरगुलो सेगुलो खुबই गुरुत्वपूर्ण हते चलेছে। तो चलो प्रथमेই तोमादेर संगे आजके जे 20টি प्रश्न उत्तर शेयर करब सेगुलो देखिए दिই। আর তোমাদের কিন্তু হাতে একদমই সময় নেই, হাতে মাত্র আর 14 দিন রয়েছে। তো এই 14 দিন বা 13 দিন তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করো এবং দেখো আজকে আমি বেশি সময় নেব না, সেই জন্য যেহেতু আস্তে আস্তে আমি ভিডিওর লেন্থটা কমিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব ঝটপট কোশ্চেন আনসারগুলো। চলো প্রথমেই দেখে নিই। প্রথমেই যে 1 নম্বর প্রশ্নটা রয়েছে সেটা মধুতে শর্করার পরিমাণ কত। তো মধু অর্থাৎ হানি, মধুতে কিন্তু প্রচুর পরিমাণে শর্করা রয়েছে তোমরা জানো। তো মধুতে যে শর্করার পরিমাণ সেটা হবে, সেটা এখানে বলা রয়েছে দেখো, সেটা হলো 78% মধুতে শর্করার পরিমাণ থাকে। দেন 2 নম্বর প্রশ্ন রয়েছে কোন ধাতু ব্যবহার করে ফিলামেন্ট তৈরি করা হয়। তো এটা ফিজিক্সের একটা প্রশ্ন যে কোন ধাতু ব্যবহার করে ফিলামেন্ট তৈরি করা হয়। তো এটার অ্যান্সার হয়ে যাবে টাংস্টেন। টাংস্টেনকে ব্যবহার করে কিন্তু ফিলামেন্ট তৈরি করা হয়। নেক্সট 3 নম্বর প্রশ্ন রয়েছে ডিমে কোন ভিটামিন থাকে না। অর্থাৎ আমরা জানি যে ডিম কিন্তু প্রোটিন ভিটামিনে ভরপুর, কিন্তু কি একটা ভিটামিন বা কোন ভিটামিন যেটি কিন্তু ডিমে থাকে না, সেটির অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন সি, যেটি কিন্তু ডিমে থাকে না। আর ডিমে থাকে না ভিটামিন সি। আর দুধে যদি প্রশ্ন করা হয় যে দুধে বা মিল্কে কি থাকে না, তো সেটাই সেই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন সি, কিন্তু মিল্কে এবং এগে অর্থাৎ ডিমে এই দুটোতে কিন্তু ভিটামিন সি কখনোই থাকে না। 4 নম্বর প্রশ্ন রয়েছে জলে দ্রাব্য কোন কোন ভিটামিন। অর্থাৎ দেখো এখান থেকে অনেক প্রশ্ন আছে যে জলে হয়তো তোমাকে 4টে অপশান দিয়ে দেওয়া হলো, যেখানে বলা হলো যে জলে দ্রাব্য ভিটামিন নিচের কোনটি, বা জলে দ্রাব্য ভিটামিনের নাম কি। তো এখানে আমি তোমাদের নামটা রেখেছি দেখো, বি, পি এবং সি, এই 3টে ভিটামিন হলো জলে দ্রাব্য। অর্থাৎ এই 3টে ভিটামিন কিন্তু জলে গুলে যায়। অর্থাৎ ভিটামিন সি তোমরা কীভাবে মনে রাখবে, দেখো ভিটামিন সি মানে কি, আমরা ভিটামিন সি মানে লেবুকে বুঝি, আর লেবুকে যদি আমরা জলে দিই তাহলে কিন্তু খুব সহজেই গুলে যায়। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো ভিটামিন সি, বি এবং পি। দেন তোমরা আমাকে বলো যে স্নেহে দ্রাব্য, অর্থাৎ স্নেহজাত দ্রব্য মানে ফ্যাট। তো ফ্যাটে দ্রাব্য যে ভিটামিন সেটা হলো, এটা তোমরা মনে রাখবে অ্যাডেক অর্থাৎ এ ডি ই কে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এগুলো হলো স্নেহে দ্রাব্য। অর্থাৎ যে ফ্যাট রয়েছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন হলো অ্যাডেক। আর অ্যাডেক বাদ দিয়ে যতগুলো ভিটামিন রয়েছে বি, পি, সি, এটা হলো জলে দ্রাব্য। দেন 6 নম্বর প্রশ্ন রয়েছে জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সবচেয়ে বড় একক কী। তো জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সবচেয়ে বড় একক হলো মাইল। 7 নম্বর প্রশ্ন রয়েছে দূরের জিনিস দেখার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়। তো দেখো দূরের জিনিস আমরা দেখে থাকি মানুষের 2 রকমের বেশি প্রবলেম হয়ে থাকে, একটা হলো কাছের জিনিস দেখতে প্রবলেম, আর একটা হলো দূরের জিনিস দেখতে প্রবলেম। তো দূরের জিনিস দেখার জন্য যে লেন্স ব্যবহার করা হয় সেটা হলো উত্তল লেন্স, যেটাকে আমরা বলি মাইনাস পাওয়ার। আর কাছের জিনিস দেখার জন্য যে লেন্স প্রয়োজন সেটা হলো অবতল লেন্স। তো দেখো এটা অনেকের গুলিয়ে যায়, তো একটা ট্রিক আমি তোমাদের এখানে বলে দিই। দেখো দূরের মানে ডিস্টেন্সটা অনেকটা লম্বা, আর ডিস্টেন্স অনেকটা লম্বা এখানে ওয়ার্ড দেখো 3টে আছে অর্থাৎ ছোট। আর আরেকটা ওয়ার্ড যেটা থাকে সেটা হলো অবতল, এটা হলো কাছের জিনিস দেখার জন্য ব্যবহার করা হয় অবতল, আর দূরের জিনিস দেখার জন্য ইউজ করা হয় উত্তল লেন্স। আর এই দুটো আশা করছি তোমাদের এবার খুব সহজ মনে হবে পড়তে বা জানতে। 8 নম্বর প্রশ্ন রয়েছে দেখো কাছের জিনিস দেখার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার। তো এটা আমি বলে দিলাম যে অবতল লেন্স, অর্থাৎ কাছে আমি দেখতে পাচ্ছি না সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব অবতল লেন্স। আর তোমরা আমাকে বলো যে কাছের জিনিস দেখতে না পাওয়া এইটা কি ধরনের রোগ, এটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। যারা জানো অবশ্যই জানাবে, আর না জানালে সেটাও জানাবে, আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো। 9 নম্বর প্রশ্ন রয়েছে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। তো নিউটনের প্রথম যে গতিসূত্রর সংজ্ঞা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা যে বলের সংজ্ঞা বা সূত্র সেটা কিন্তু প্রথম সূত্র থেকে পেয়ে থাকি। দেন 10 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, 10 নম্বর প্রশ্ন রয়েছে বস্তুর ওজন কোথায় বেশি। অর্থাৎ আমরা জানো এটা ধরো আমাদের পৃথিবী ধরলাম
এটা মহাশূন্য। এবার এটা হলো নিরক্ষরেখা। তো নিরক্ষরেখার আশেপাশে অর্থাৎ নিরক্ষরেখার কাছে কিন্তু যে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়। তাছাড়া তুমি যদি মেরুতে বলো, মেরুতেও কিন্তু আমরা অনেকে ভাবতেই পারি যে মেরুতে হয়তো বেশি হবে, অথবা এই যে উত্তর মেরু ও দক্ষিণ মেরু অর্থাৎ পোলে কিন্তু বেশি হবে না। আমাদের সবসময় যে কোনো বস্তুর ওজন নিরক্ষরেখায় সবচেয়ে বেশি হবে। অর্থাৎ মহাশূন্যে যদি আমরা দেখি, মহাশূন্যেও কিন্তু বেশি হবে না, পোলেও বেশি হবে না, মহাশূন্যেও বেশি হবে না, শুধুমাত্র ওই বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে নিরক্ষরেখায়। দেন 11 নম্বর প্রশ্ন, গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয়? অর্থাৎ গ্যালভানাইজেশন যেখানে জিঙ্ক ধাতু ব্যবহার করা হয়। 12 নম্বর প্রশ্ন, যে ডিমের সাদা অংশ ছিবড়া কে কি, আচ্ছা সরি এখানটায় একটা মিস্টেক হয়ে গেছে। তো এখানে যে প্রশ্নটা ছিল যে ডিমের সাদা অংশ হৃদরোগীকে কেন খাওয়ানো যায়, অর্থাৎ ডিমের যে সাদা অংশ সেটা আমরা হৃদের মানে হার্ট পেশেন্ট যারা রয়েছে তাদেরকে আমরা কেন খাওয়াই বা কী জন্য খাওয়াই। তো এটার অ্যান্সার হয়ে যাবে যে ডিমের সাদা অংশে কোনো কোলেস্টেরল থাকে না, তাই কিন্তু ডিমের সাদা অংশকে আমরা হৃদরোগীকে খাওয়াতে পারি। 13 নম্বর প্রশ্ন রয়েছে, ডিমের সাদা অংশে কি প্রোটিন থাকে? এই যে একটু আগে আলোচনা করলাম যে ডিমের সাদা অংশটা আমরা যে কোনো হৃদরোগীকে খাওয়াতে পারি বা হার্টের পেশেন্টকে খাওয়াতে পারি। তো ডিমের যে সাদা অংশটা সেটাই কি এমন থাকে বা কোন প্রোটিন থাকে যার জন্য আমরা সেটা হার্টের পেশেন্টকে খাওয়াতে পারি? তো সেটার অ্যান্সার হয়ে যাবে অ্যালবুমিন। অ্যালবুমিন নামক প্রোটিন ডিমের সাদা অংশে থাকে, তাই সেটা আমরা হার্টের রোগীকে বা হার্টের পেশেন্টকে খাওয়াতে পারি। 14 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ প্রবাহ মাপা হয় কোন যন্ত্রে? তো বিদ্যুৎ প্রবাহ মাপা হয় কিন্তু ক্রোনোমিটার যন্ত্রে। তারপরে 15 নম্বর প্রশ্ন রয়েছে যে শব্দের বেগ সর্বাধিক কোন মাধ্যমে? অর্থাৎ শব্দ অর্থাৎ সাউন্ডের বেগ সর্বাধিক হলো কঠিন মাধ্যমে। অর্থাৎ তোমরা দেখবে আমরা যদি একটা লোহার রড নিই, তাহলে কিন্তু লোহার রড নিয়ে ধরো এটা একটা লোহার রড, ঠিক আছে, এবার একটা লোহার রড নিলাম আমরা, লোহার রডটা ধরো অনেকটা লম্বা, কিন্তু আমি লোহার রডের যদি এখানে একটা আওয়াজ করি তাহলে কিন্তু এই জায়গাটাতেও কিন্তু সেই আওয়াজটা শোনা যায়। অর্থাৎ এই প্রান্ত থেকে ওই প্রান্তে কিন্তু সব আওয়াজটাই খুব সুন্দরভাবে শোনা যায়। তাই তোমরা মনে রাখবে এটা কিন্তু কঠিন বস্তু, তাই কিন্তু এই যে কঠিন মাধ্যমে কিন্তু শব্দের বেগ সবচেয়ে সর্বাধিক হয়ে থাকে। তারপরে 16 নম্বর প্রশ্ন রয়েছে যে পারদের হিমাঙ্কের মান কত? তো অনেকে এটা কনফিউশনে অ্যান্সার ভুল করে আসতে পারো। তো পারদের হিমাঙ্কের মান হলো -39 ডিগ্রি সেলসিয়াস। তো তোমরা দেখো এটা কিন্তু সেলসিয়াস নট ফারেনহাইট, এটা কিন্তু ভালোভাবে মনে রাখবে, -39 ডিগ্রি সেলসিয়াস নট ফারেনহাইট। 17 নম্বর প্রশ্ন রয়েছে কোন মৌলের কোনো আইসোটোপ নেই? অর্থাৎ এখানে তোমাকে একটা প্রশ্ন করা হতে পারে যে নিচের কোনটির কোনো আইসোটোপ নেই? তো এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফ্লুরিন, যার কিন্তু কোনো রকম আইসোটোপ নেই। 18 নম্বর প্রশ্ন, ফ্রিজে কোন গ্যাস ব্যবহার করা হয়? তো দেখো ফ্রিজ আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে, কিন্তু আমরা অনেকে জানি না যে ফ্রিজে কোন গ্যাসটা ব্যবহার করা হয়। তো ফ্রিজে ব্যবহার করা হয় অ্যামোনিয়া গ্যাস। তো যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক করবে, কারণ তোমরা ভিডিওটি দেখো কিন্তু অনেকে আছো যারা লাইক করো না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। 19 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, এক্স রে কে আবিষ্কার করেন? তো এক্স রে আবিষ্কার করেন বিজ্ঞানী রন্টজেন। এক্স রে অর্থাৎ এক্স রে আবিষ্কার করেন কে? বিজ্ঞানী রন্টজেন। দেন 20 নম্বর তোমাদের এটা হোমওয়ার্ক থাকছে যে বায়ুর আর্দ্রতা স্পেলিং একটা রেপ হবে, বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রে? তো এটা হলো তোমাদের হোমওয়ার্ক থাকছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রে। আর্দ্রতা, এটা কিন্তু আর্দ্রতা বলা হয়েছে, তো তোমরা একটু দেখে শুনে অ্যান্সার দেবে। তো ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের যাদের আবার সামনে এক্সাম রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে তোমরা প্রস্তুতি নিতে থাকো আস্তে আস্তে, নইলে কিন্তু তোমরা শেষে গিয়ে মনে হবে অনেক বড় সিলেবাস আমি কিছু জানি না, এরকমটা কিন্তু মনে হতে পারে। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।